নমস্কার বন্ধুরা, কাহানি এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্যভাণ্ডার। আজ আমরা কামাখ্যা মন্দিরের সেই সব রহস্যময় ইতিহাস আর নানান কাহিনী নিয়ে কথা বলবো। নিশ্চয়ই। কামাখ্যা মন্দিরের একেবারে মূল যে গল্প, সেটা কিন্তু দেবী সতী আর মহাদেবকে ঘিরেই। হ্যাঁ, দক্ষ রাজার যজ্ঞের সেই ঘটনাটা তো একদম। বাবার যজ্ঞে স্বামীর মহাদেবের অপমান সইতে না পেরে দেবী সতী যখন আত্মাহুতি দিলেন, তারপর তো মহাদেবের সেই ভয়ঙ্কর রূপ। হ্যাঁ, শোকে বিভল হয়ে মহাদেব সতীর নিথর দেহ কাঁধে তুলে নিলেন আর শুরু করলেন প্রলয় তাণ্ডব। সৃষ্টি প্রায় ধ্বংসের মুখে চলে গেছিল তখন। ঠিক তখন সৃষ্টি রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করে দেন। আর সেই দেহাংশগুলো যেখানে যেখানে পড়েছিল সেগুলোই তো এক একটা শক্তিপীঠ। বিলকুল। কথিত আছে এই নীলাচল পাহাড়েই দেবীর যোনি অংশ পতিত হয়েছিল। ও আচ্ছা। এরপর তো সতীহারা মহাদেব একেবারে বৈরাগ্য নিয়ে পাশের উমানন্দ দ্বীপে গভীর তপস্যায় মগ্ন হলেন। কিন্তু তখন তো আবার অন্য সমস্যা দেখা দিল, তারকাসুর। হ্যাঁ, তারকাসুর নামে এক অসুর তখন খুব অত্যাচার শুরু করে। আর ব্রহ্মার বর ছিল যে একমাত্র মহাদেবের পুত্রই তাকে বধ করতে পারবে। কিন্তু মহাদেব তো গভীর ধ্যানে। সেটাই, তাই দেবতাদের অনুরোধে কামদেবকে পাঠানো হলো মহাদেবের ধ্যান ভাঙাতে। আর তার ফল হলো মারাত্মক, মহাদেবের ক্রোধ। হ্যাঁ, মহাদেবের তৃতীয় নয়নের আগুনে কামদেব তো ভস্মীভূত হয়ে গেলেন। আহারে। পরে অবশ্য তার স্ত্রী রতি আর অন্য দেবতাদের কাতর প্রার্থনায় মহাদেব কামদেবকে প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু তিনি তার সেই সুন্দর রূপটা হারালেন, একেবারে অরূপ রূপহীন হয়ে গেলেন। তাহলে উপায়? মহাদেবই উপায় বললেন যে এই নীলাচল পাহাড় যেখানে সতীর জনিপীঠ, সেখানে দেবীর মন্দির প্রতিষ্ঠা করতে হবে। দেবী কামাখ্যা রূপে পূজিত হবেন। হ্যাঁ, এবং এই দেবীর আরাধনা করলেই কামদেব তার হারানো রূপ ফিরে পাবেন। এই জন্যই তাহলে তমরূপ কামাখ্যার নামটা এলো। হ্যাঁ, মনে করা হয় যে বিশ্বকর্মা এ মন্দির নির্মাণ করেন, কামদেব এখানে তার রূপ ফিরে পান, আর এই জায়গার নাম হয় কামরূপ কামাখ্যা। আর মহাদেবের সেই তপস্যার জায়গাটা উমানন্দ দ্বীপ, সেখানেও উমানন্দ ভৈরবের মন্দির তৈরি হয়। আচ্ছা, ইতিহাসের পাতায় যদি দেখি এই মন্দিরের উল্লেখ কবে থেকে পাওয়া যায়? হিউয়েনসাংয়ের লেখায় কি আছে? না, এইটা একটা মজার ব্যাপার। 630 খ্রিস্টাব্দ নাগাদ যখন হিউয়েনসাং আসেন, তখন হয়তো এর উল্লেখ নেই। হতে পারে তখন মন্দিরটা ছিল না বা অন্য নামে পরিচিত ছিল। কিন্তু নবম শতাব্দীর তেজপুর লিপিতে কামরূপে কামাখ্যার স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। তার তখন এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ মন্দির ছিল। কিন্তু মন্দির তো ধ্বংস হয়েছিল একবার। কালা পাহাড়ের নাম শোনা যায়। হ্যাঁ, কালা পাহাড়ের কথা লোকমুখে প্রচলিত। তবে অনেক ঐতিহাসিক মনে করেন আলাউদ্দিন হোসেন শাহ যখন 1498 সালে কামতা আক্রমণ করেন, সম্ভবত তখনই মন্দিরটা ধ্বংস হয়েছিল। কিন্তু আবার তো নতুন করে তৈরি হলো কোচ রাজাদের হাতে। ঠিক। কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা বিশ্বসিংহ ষোড়শ শতকে এই ধ্বংসাবশেষ খুঁজে পান। উনি মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু করেন। কাজটা শেষ করেন কে? তার ছেলে নরনারায়ণ। 1565 সাল নাগাদ কাজ শেষ হয়। তারপরও তো মন্দিরের দায়িত্বে বদল আসে, অহোম রাজারা এলেন। হ্যাঁ, কোচ রাজাদের ওপর একটা অভিশাপ নেমে আসে। তারপর অহোম রাজারা, যেমন ধরুন জয়ধ্বজ সিংহ, রুদ্র সিংহ, শিব সিংহ, এনারা মন্দিরের সংস্কার আর দেখাশোনার দায়িত্ব নেন। পর্বতীয়া গোসাইদের কথাও তো শোনা যায়। হ্যাঁ, অহোম রাজারাই নদিয়া থেকে কৃষ্ণরাম ভট্টাচার্য নামে এক তান্ত্রিক পণ্ডিতকে নিয়ে আসেন। তার বংশধরেরাই পর্বতীয়া গোসাই নামে পরিচিত হন এবং পূজার দায়িত্ব পান। এবার আসি নরকাসুরের গল্পে। কামাখ্যার সঙ্গে এরও তো একটা বড় যোগ আছে। অবশ্যই আছে। নরকাসুর ছিলেন প্রাগজ্যোতিষপুরের রাজা, ধরিত্রী পৃথিবী আর বিষ্ণুর বরাহ অবতারের পুত্র। শুরুতে নাকি খুব ধার্মিক ছিলেন। হ্যাঁ, কিন্তু পরে খুব অত্যাচারী হয়ে ওঠেন আর এতটাই উদ্ধত হয়েছিলেন যে তিনি নাকি স্বয়ং মা কামাখ্যাকেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। বলেন কি? দেবী রাজি হলেন? দেবী একটা শর্ত দিলেন, যদি নরকাসুর এক রাতের মধ্যে নীলাচল পাহাড়ের একেবারে নিচ থেকে চূড়া পর্যন্ত পাথর কেটে সিঁড়ি বানিয়ে ফেলতে পারে, তাহলে তিনি বিয়েতে রাজি হবেন। এ তো প্রায় অসম্ভব কাজ।
নরকাসুর কিন্তু তার দৈব বলে প্রায় কাজটা শেষই করে ফেলেছিলেন, আর একটু হলেই হয়ে যেত। তখন দেবী কি করলেন? দেবী তখন মায়া করে একটা মোরগকে দিয়ে অসময়ে ডাক, মানে ভোর হওয়ার আগেই ডাক দেওয়ালেন। নরকাসুর ভাবলেন ভোর হয়ে গেছে। হ্যাঁ, ভাবলেন রাত শেষ, শর্ত পূরণ হলো না, তাই অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দিলেন। পরে যখন বুঝলেন এটা দেবীর ছলনা, তখন রেগে গিয়ে মোরগটাকে মেরে ফেলেন। সেই জায়গাটার নাম নাকি কুকুরাকাটা। হ্যাঁ, সেরকমই বলা হয়। আর সেই অসমাপ্ত সিঁড়িটা নাকি আজও আছে, মেখেলা উজুয়া পথ নামে পরিচিত। নরকাসুরের শেষ পরিণতি কি হলো? এরপর তিনি মহর্ষি বশিষ্ঠকেও একবার মা কামাখ্যার দর্শনে বাধা দেন। ক্রোদ্ধ বশিষ্ঠ মুনি তখন অভিশাপ দেন যে ভগবান বিষ্ণুর হাতেই নরকাসুরের মৃত্যু হবে। আর কামাখ্যা পীঠের কি হলো? অভিশাপের ফলে কামাখ্যা পীঠ নাকি কিছুকালের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যায়। পরে আবার বশিষ্ঠ মুনি বামাচার পদ্ধতিতে, মানে তন্ত্রের মাধ্যমে দেবীর উপাসনা করে পীঠ পুনরুদ্ধারের পথ দেখান। আর এই সময় থেকেই নাকি বলি প্রথার সূচনা হয়। আর নরকাসুর বধ? সেটা করেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি নরকাসুরকে বধ করে তার বন্দিশালা থেকে প্রায় 16,000 নারীকে উদ্ধার করেন। আচ্ছা, মন্দিরের ভেতরে ঠিক কি রকম? গর্ভগৃহে কি দেবীর কোনো মূর্তি আছে? না, কামাখ্যা মন্দিরের মূল গর্ভগৃহটা আসলে মাটির নিচে একটা গুহার মতো। সেখানে কোনো মূর্তি নেই। তাহলে কি আছে? সেখানে আছে এক শিলাখণ্ড, পাথরের একটা যোনি আকৃতির গর্ত, যেটা সবসময় একটা প্রাকৃতিক ঝর্ণার জলে পূর্ণ থাকে। এই শিলাকেই দেবী কামাখ্যার স্বরূপ বা যোনি পীঠ হিসেবে পুজো করা হয়। ও আচ্ছা, খুবই অন্যরকম। আর ওই যে বিখ্যাত অম্বুবাচী মেলা, সেটার ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, প্রতি বছর আষাঢ় মাসে এই মেলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী বছরের এই 3টে দিন দেবী ঋতুমতী হন, তাই মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। আর গর্ভগৃহে একটা সাদা কাপড় রাখা হয়? হ্যাঁ, যেটা পরে নাকি রক্তবর্ণ ধারণ করে। একেই অম্বুবাচী বস্ত্র বা রক্তবস্ত্র বলা হয়, এবং ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এই সময় নাকি ব্রহ্মপুত্র নদের জলও লাল হয়ে যায়। হ্যাঁ, এরকমটা দেখা যায়। যদিও এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। ওই অঞ্চলের মাটিতে লোহার ভাগ বেশি থাকায় বর্ষাকালে জল লালচে হয়ে যায়। কামাখ্যা তো আবার তন্ত্র সাধনার একটা বড় কেন্দ্র হিসেবেও পরিচিত। একদম, এটা ভারতের অন্যতম প্রধান তন্ত্রপীঠ। এখানে বহু সাধক তন্ত্র সাধনার জন্য আসেন। বশীকরণ, কালা জাদু এইসবের চর্চা হয় বলেও শোনা যায়। বলির কথাও তো শোনা যায়। হ্যাঁ, অতীতে নাকি নরবলিও মতো বলে জনশ্রুতি আছে, তবে এখন আর সেটা হয় না। বর্তমানে ছাগল, মোষ এই ধরনের পশু বলি দেওয়ার প্রথা চালু আছে। সত্যি, কামাখ্যা মন্দিরকে ঘিরে কত যে স্তর, পুরাণ, ইতিহাস, লোককথা, তন্ত্র সব মিলেমিশে একাকার। ঠিক তাই। এত উত্থান পতন, ধ্বংস, পুনর্নির্মাণ সবকিছুর পরেও এই বিশ্বাস আর ঐতিহ্য কিন্তু আজও একইভাবে টিকে আছে। এখানেই হয়তো এর আসল রহস্য আর আকর্ষণ। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবে।